স্কুলে বজবজ পিকে হাই স্কুল দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। সেটা হলো প্রথমে গ্রুপ বি, গ্রুপ বি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। চলে এসো প্রথমে গ্রুপ এ তে আসছি। হ্যালোজেন মৌলগুলির মধ্যে সর্বাধিক দেখে নাও, হ্যালোজেনগুলির মধ্যে সর্বাধিক বিজারণধর্মী। 17 নম্বর গ্রুপকে আমরা হ্যালোজেন মৌল বলবো, অর্থাৎ এই গ্রুপকে আমরা হ্যালোজেন মৌল বলবো। এবার দেখে নাও যে বিজারণ ধর্মের ব্যাপারটা কি। দেখে নাও শ্রেণীর মধ্যে ওপর থেকে নিচে নামলে, দেখে নাও ওপর থেকে নিচে নামলে বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। তাহলে এখানে দেখে নাও বিজারণ ধর্ম হলে এফ, সিএল, বিআর, আই এই মৌলগুলো আছে। তাহলে সবচেয়ে শেষে কি আছে? আই আছে। তাহলে আমরা কি বলবো? আয়োডিন, মানে আমরা বলবো কিন্তু আয়োডিন। হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি হবে। তারপরে দেখে নাও অবতল দর্পণের সামনে কোথায় বস্তু রাখলে বস্তু সমান আকারের অবশিষ্ট প্রতিমা পাওয়া যায়? এটা মনে রাখতে হবে, বক্রতা কেন্দ্রে রাখলে সবসময় সমান আকার হয়। বক্রতা কেন্দ্রে বলতে আমরা আর বলবো, আর মানে ফোকাস দূরত্বের দ্বিগুণ, এফ সমান 2f আমরা বলবো, আর সমান 2f। তারপর দেখে নাও বায়ুমণ্ডলে ওজোন স্তরটি যে রশ্মিকে শোষণ করে সেটা আমরা বলবো ইউভি রশ্মি, অপশন বি বলবো। গাড়ির ভিউ ফাইন্ডারে আমরা ব্যবহার করি, দেখে নাও গাড়ির ভিউ ফাইন্ডারে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। তাহলে অবশ্যই আমরা কি বলবো? উত্তল দর্পণ। এক্স এবং ওয়াই দুটো মৌল, এদের দেখো পরমাণু ক্রমাঙ্ক 17 এবং 20, এদের সংকেত কি হবে দেখে নাও। তাহলে এক্স এবং ওয়াই, এক্স এর পরমাণু ক্রমাঙ্ক বলা আছে 17, ওয়াই এর পরমাণু ক্রমাঙ্ক বলা আছে 20। যদি এটাকে ভাঙি 2, 8, 7, এটাকে ভাঙলে হবে 2, 8, 8, 2, এটা আমরা বলবো। এখানে এর দেখো একটা ইলেকট্রন গ্রহণ করলে অষ্টক পূর্ণ হবে। তাহলে এর আমি এক যোজ্যতা হবে 1, আর এর দেখো বাইরে কবে কটা ইলেকট্রন? দুটো আছে, 2। তাহলে দেখে নাও, তাহলে কিভাবে লিখবো? তাহলে দেখো, তাহলে এর যোজ্যতা হলো 2, এর যোজ্যতা হলো 1। তাহলে আমরা বলবো yx2। তাহলে আমরা কি বলবো? yx2। তাহলে এটা আগে বলবো, কোনাগুনি গুণ হবে, তাহলে y1 x2, তাহলে y1 লেখা হয় না, yx2। এটা কোন অপশনটায় পাবো? এটা আমরা পাবো অপশন বি তে পাবো। হ্যাঁ, দেখে নাও এটা অপশন বি তে আমরা পাবো। এবার দেখে নাও যে কোনো মাধ্যমে বা শূন্য মাধ্যম ছাড়া কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি সেটা আমরা বলবো বেগুনি। কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্রটি সরলরৈখিক নয়? আদর্শ গ্যাসের লেখচিত্রটি সরলরৈখিক নয়, আমরা অপশন বি বলবো, পি বনাম ভি, এই লেখচিত্রটা সরলরৈখিক নয়। এরপরে চলে এসো গ্রুপ বি এর প্রশ্নে, তোমরা চলে এসো। দেখো আগুনে বরফ কাকে আগুনে বরফ এর সংকেত লিখতে বলছে। দেখে নাও আগুনে বরফের সংকেত, আগুনে বরফের সংকেত আমরা বলবো দুটো সংকেত হয়, একটা হলো CH4, 5.7H2,
এটা হলো আগুনের বরফের সংকেত, আর একটা হলো 4CH4, 23H2, যে কোনো একটা লিখলেই হবে। জেট প্লেনগুলি কোথায় চলাচল করে? জেট প্লেনগুলি আমরা বলবো সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ারে। জেট প্লেনগুলি চলাচল করে আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার। জেট প্লেনগুলি চলাচল করে সেটা বলবো স্ট্র্যাটোস্ফিয়ারে। পর্যায় সারণীতে অবস্থিত সর্বোচ্চ এবং সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল। সর্বোচ্চ আমরা ফ্লুরিন বলবো F, আর সর্বনিম্ন সিজিয়াম বলবো CS। তাহলে সর্বোচ্চ আমরা ফ্লুরিন বলবো আর সর্বনিম্ন CS বলবো। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? দেখে নাও, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান একটু দেখো লিখছে, এখানে ওখানে লেখার জায়গা নেই। তাহলে 2.3, এর উত্তরটা হবে মাইনাস 459.4 ডিগ্রি ফারেনহাইট। 459.4 ডিগ্রি ফারেনহাইট। তারপরে এইটা ভিটি সমান 1+T/273 V0। এই 1/273কে বলা হয় আয়তন গুণাঙ্ক বলবো, বা এটাকে চাপ গুণাঙ্ক বলে, যে কোনো একটা তোমরা বলবে, আয়তন গুণাঙ্ক বা চাপ গুণাঙ্ক, যে কোনো একটা বলতে পারো, আয়তন গুণাঙ্ক বা চাপ গুণাঙ্ক। তারপরে দেখে নাও, অবতল দর্পণে কখন অসৎ প্রতিবিম্ব তৈরি হবে? অবতল দর্পণে অসৎ প্রতিবিম্ব সেটা হলো বস্তুটা মেরু এবং ফোকাসের মধ্যে রাখলে। তাহলে বস্তুটা কোথায় আছে? বস্তুটা দেখে নাও, তাহলে বলবো বস্তুটা মেরু এবং ফোকাসের মধ্যে থাকলে। তাহলে দেখে নাও, তাহলে বস্তুটা মেরু ও ফোকাসের মধ্যে থাকলে। তারপর দেখে নাও, একটি ধাতব মৌল M, আয়নীয় যৌগ M গঠন করলো। M কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে? এটা আমরা বলবো 2টো। এরপর দেখে নাও, 2 মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মি ড্যাশ কোণে আপাতিত হলে প্রতিসরণের অভিমুখের পরিবর্তন হয় না। এটা হলো 0 ডিগ্রি কোণে, অর্থাৎ 0 ডিগ্রি কোণে আপাতন হলে কোনো প্রতিফলন হবে না, কোনো দিকের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ লম্ব আপাতনের ক্ষেত্রে অভিমুখের কোনো চেঞ্জ হবে না। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মহাকাশ স্টেশন, এটা আমরা বলবো এক্সোস্ফিয়ার বলবো। এক্সোস্ফিয়ারে মহাকাশ স্টেশন বসানো আছে। তারপরে একই উষ্ণতা ও চাপে CO2 N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। একই উষ্ণতা ও চাপে CO2 ও N2 এই গ্যাসের অণুর সংখ্যা পৃথক, এটা আমরা সত্য বলবো। তারপর দেখে নাও, বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ আলাদা হয়, প্রতিসরণ ঘটে, এটা আমরা বলবো সত্য। প্রতিসরণ ঘটার মেন কারণ হলো আলোর বেগের পার্থক্য। তারপর দেখো, লম্বা আপাতনের ক্ষেত্রে আপাতন কোণের মানটা 0 ডিগ্রি হয়, এটাও সত্য। তাহলে 3টে সত্য মিথ্যা ছিল, 3টেই সত্য।
তারপর চলে এসো গ্রুপ সি এর প্রশ্নে দেখো বায়োফুয়েল। বায়োফুয়েল বলতে কি বলছে, উদাহরণ দিতে বলছে। বায়োফুয়েল কাকে বলে? দেখো, বায়োমাস থেকে উৎপন্ন জ্বালানিকে আমরা বায়োফুয়েল বলবো। এর ব্যবহার আমরা কি বলবো? দেখো, গ্রামাঞ্চলে জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করি। পেজ নাম্বার 8-এ আমরা পেয়ে যাব। আর উদাহরণ যদি দিতে বলে এর ব্যবহার, উদাহরণ দেখো, উদাহরণগুলো আছে। দেখো, আমরা গ্যাসীয় বায়োফুয়েল বলবো, তার মধ্যে গোবর গ্যাস বলবো। তরল বায়োফুয়েল বলবো, তার মধ্যে দেখো, দেখতে পাচ্ছ। তাহলে উদাহরণ পেয়ে যাবো, পেজ নাম্বার 8-এ আমরা পেয়ে যাচ্ছি। গ্রিন হাউস প্রভাবের উপকারিতা লিখতে বলছে। দেখে নাও, যদি ভূপৃষ্ঠে গ্রিন হাউস গ্যাসগুলো না থাকতো, তাহলে পৃথিবীর তাপমাত্রা -30 সেন্টিগ্রেড হতো, যেখানে জীবকুল বাঁচতে পারতো না। তো এটা আমরা পেজ নাম্বার 5-এ পেয়ে যাব। এবার চলে এসো 3.2। 800 মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 70 সেমিকিউব। একই তাপমাত্রায় কোন চাপে আয়তন 100 সেমিকিউব হবে? দেখে নাও। চাপ P1 সমান 800 মিলিমিটার Hg। V1 প্রাথমিক আয়তন V1, এটা হলো 70 সেমিকিউব। তারপরে বলা আছে আয়তন, P2-র মানটা চাইছে আর V2-র মানটা দেওয়া আছে, সেটা 100 সেমিকিউব। তাহলে যেহেতু তাপমাত্রা কনস্ট্যান্ট হলে আমরা জানি বয়েল সূত্র প্রয়োগ করা যাবে। তাহলে আমরা বয়েল সূত্রে বলবো P1 V1 সমান আমরা বলবো P2 V2। তাহলে এখান থেকে দেখো মানগুলো বসাচ্ছি। P1 এর মান 800, V1 এর মান 70, P2-র মান চাইছে, V2-র মান আমরা 100 বলবো। তাহলে এখান থেকে আমরা P2-র মান দেখো পাচ্ছি 800 × 70/100, শূন্যগুলো কেটে গেল। তাহলে P2-র মান 560। অতএব গ্যাসের অন্তিম চাপ আমরা বলবো 560 মিলিমিটার Hg। দেখে নাও, P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, P2 চাইছে, V2 দেওয়া আছে। যেহেতু তাপমাত্রা কনস্ট্যান্ট, আমরা বলবো P1 V1 সমান P2 V2, বয়েল সূত্র প্রয়োগ হলো। এখান থেকে মানগুলো বসে গেল। P2-র মান দেখো করলে দেখো পেয়ে যাচ্ছি 560। যেহেতু এখানে এককটা দেখো 800 মিলিমিটার Hg আছে, তাহলে এখানে আমরা বলবো অন্তিম চাপ 560 মিলিমিটার Hg বলবো। এখানে যা একক থাকবে একই একক আমাদের লিখতে হবে। চলে এসো অথবা প্রশ্ন দেখো, নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের চাপ 3 গুণ করলে আয়তন, নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের চাপ 3 গুণ করায় আয়তন 4500 সিসি হলো। ওই গ্যাসের প্রাথমিক আয়তন কত ছিল? প্রাথমিক চাপ, গ্যাসের প্রাথমিক চাপ এটা হলো P1। তাহলে গ্যাসের অন্তিম চাপ এটা হলো P2। P2 সমান বলছে 3 গুণ, তাহলে 3P1 হলো। গ্যাসের প্রাথমিক আয়তন আমরা বলবো V1। অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন আমরা V2 বলবো। V2 মানে দেখো 4500। তাহলে গ্যাসের প্রাথমিক চাপ P1, গ্যাসের চাপ 3 গুণ করা হলো। চাপ 3 গুণ করতে তাহলে আয়তন হলো এটা। তাহলে চাপ 3 গুণ, তাহলে P2 সমান 3P1। আয়তন কত হলো? V2 সমান আমরা বলবো
4500 সিসি। তাহলে প্রাথমিক আয়তন বার করতে বলেছে, যেহেতু নির্দিষ্ট উষ্ণতা, তাহলে আমরা বলবো বয়েল সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা জানি P1 V1 সমান আমরা বলবো P2 V2। তাহলে P1 এর মান P1 লিখলাম, V1 এর মানটা লেখা হলো, P2 র মান দেখো 3P1, আর V2 র মান আমরা বলবো 4500। তাহলে এখান থেকে এখান থেকে পেয়ে যাব V1 মানে এটা 3 ইন্টু P1 ইন্টু 4500 বাই, আমরা এখানে বলবো, তাহলে এটা P1 নাববে দিলাম, তাহলে P1 ক্যান্সেল হয়ে গেল, এটা গুণ করলে কত হবে, তাহলে V1 এর মান হবে 500 সিসি, 13500 সিসি। অতএব প্রাথমিক আয়তন আমরা বলবো 13500 সিসি। দেখে নাও, গ্যাসের প্রাথমিক আয়তন P1 ধরা হয়েছে, অন্তিম আয়তন 3 গুণ করা মানে 3P1 হয়েছে। প্রাথমিক চাপ P1 ধরা হয়েছে, অন্তিম চাপ P2 সমান 3P1, প্রাথমিক আয়তন V1, অন্তিম চাপ মানে অন্তিমগুলো বলা আছে, তাহলে V2 সমান দেওয়া আছে 4500। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় মানে P1 সমান P2 মানগুলো বসিয়েছি, দেখো V1 এর মান পেয়ে গেছি, সেটা 13500। তাহলে প্রাথমিক আয়তন পেয়ে গেলাম 13500 সিসি। তারপরে দেখো আলোর প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্রটি লিখতে বলছে। দেখে নাও, আলোর প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র, দেখে নাও, দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণে আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত ধ্রুবক হয়, এইটিকে আমরা বলবো স্নেলের সূত্র। পেজ নাম্বার 43-এ পেয়ে যাব, এটা পেজ নাম্বার 43-এ আমরা পাবো। গোলীয় দর্পণের ক্ষেত্রে মেরু এবং বক্রতা কেন্দ্র বলতে কি বোঝো? ঠিক আছে, গোলীয় দর্পণের মেরু, দেখো গোলীয় দর্পণের মেরু অর্থাৎ গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে, আর কোনো গোলীয় দর্পণের যে গোলকের অংশ তার কেন্দ্রকে আমরা বক্রতা কেন্দ্র বলবো। তাহলে পেজ নাম্বার 35-এ আমরা পাবো, পেজ নাম্বার 35। তারপর দেখো আধুনিক, দেখে নাও, আধুনিক পর্যায় সূত্রটি লিখতে বলছে। আধুনিক পর্যায় সূত্র, তাহলে দেখে নাও, দেখে নাও, বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। পেজ নাম্বার 98 আমরা পাবো, এটা পেজ নাম্বার কত, 98। তারপর তড়িৎজয়ী যৌগ ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন, তড়িৎজয়ী যৌগ ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন দেখাতে বলছে। তড়িৎজয়ী যৌগ, দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন, আমরা এটা শুধু এঁকে দেবো, এঁকে দিলে কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে পেজ নাম্বার 106 আমরা পাবো। তারপরে দেখো আয়নীয় যৌগ এবং সময় যৌগের মধ্যে পার্থক্য করতে বলছে। আয়নীয় যৌগগুলো সাধারণত কঠিন হয়, আর সমযোজী যৌগগুলো সেটা কঠিন তরল গ্যাস সবই হতে পারে। আয়নীয় যৌগগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, সমযোজীর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। আয়নীয় যৌগগুলো ধ্রুবীয় দাবকে আমরা দাব্য বলবো, আর সমযোজী যৌগগুলো অধ্রুবীয় দাবকে দাব্য। দেখে নাও, আমরা এটা 106 পেজে পাবো, এটা আমরা পাবো পেজ নাম্বার 107-এ। এরপর দেখে নাও, গ্রুপ ডি এর প্রশ্নে চলে এসো। দেখো, গ্যাসীয় আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ। দেখে নাও, এখানে যে পয়েন্ট দুটো বলা আছে ভালো করে দেখে নাও। গ্যাসের এই যে প্রথম পয়েন্টটা ব্যাখ্যা হলো, গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে আমরা পাই গ্যাসের অণুগুলো বিন্দু ভর, তাহলে আয়তন উপেক্ষা করা হয়েছে, কিন্তু আয়তনটা কম হলেও উপেক্ষা করা যাবে না। তাহলে গ্যাসের অণুগুলো যে আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হলেও সেটাকে গণনার মধ্যে আনতে হবে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট, এটা মনে রাখবে।
আর নাম্বার 2 হলো আমরা ধরে নিচ্ছি যে গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না, কিন্তু বাস্তব ক্ষেত্রে গ্যাসের অণুগুলির মধ্যে অবশ্যই আকর্ষণ বল কাজ করে অল্প পরিমাণ হলেও। এর জন্য একটা চাপ সৃষ্টি হয় পাত্রের দেয়ালের ওপরে এবং অণুগুলির ওপরে। এটা হলো আরেকটা বিচ্যুতি। তাহলে দুটো পয়েন্ট আমরা বলে দেবো, 1 আর 2। তাহলে পেজ নাম্বার 19 আমরা পেয়ে যাব। পেজ নাম্বার 19। অথবা প্রশ্ন দেখো, চার্লসের সূত্রটি ভি বনাম টি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে বলছে। দেখে নাও, ভিটি লেখচিত্র দেখতে পাচ্ছ, চার্লস সূত্র দেখতে পাচ্ছ। এটা হলো -230 সেন্টিগ্রেড, এক্স অক্ষে টি, ওয়াই অক্ষে ভি স্থাপন করা হয়েছে। এটা পেজ নাম্বার 13। তাহলে পেজ নাম্বার আমরা কি বলবো, 13। তারপর দেখো, অ্যাভোগাড্রো সূত্রের দুটি অনুসিদ্ধান্ত উল্লেখ করতে বলে। 1 নম্বর হলো যে অ্যাভোগাড্রো প্রকল্পেরই প্রথম অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য করা যায়। নাম্বার 2 হলো যে অ্যাভোগাড্রোর প্রকল্পের সাহায্যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটা ব্যাখ্যা করা যায়। আর এই প্রকল্পের সাহায্যে ডাল্টনবাদ এবং গেলুসাকের গ্যাস আয়তনের মধ্যে একটা সমন্বয় স্থাপন করা যায়। পয়েন্টগুলো পাবো। এখানে আমরা অণু পরমাণুর মধ্যে পার্থক্য করতে পারবো, গেলুসাকের সূত্রটা ব্যাখ্যা করতে পারবো, আর ডাল্টন পরমাণুবাদ এবং গেলুসাকের সূত্রের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারবো। চিহ্নিত রেখাচিত্রের সাহায্যে কিভাবে উত্তর লেন্সের সাহায্যে অবশিষ্ট খর্বকায় সদ্বিম্ব পাওয়া যাবে। উত্তর লেন্সের সাহায্যে অবশিষ্ট খর্বকায় সদ্বিম্ব আমরা এই ছবিটা এঁকে দেবো। এটা কখন হবে, যখন বস্তুটা 2f এর থেকে বাইরে থাকবে। এবং কেমন হবে, এটা অবশ্যই উল্টো হবে, ছোট হবে এবং প্রতিবিম্বটা অবশিষ্ট হবে। এই কথাগুলো বলে দেবো। তাহলে আমরা 49 পেজে উত্তরটা পেয়ে যাব, 49। তারপরে দেখে নাও 4.3, বায়ু সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, আপাতন কোণ বলা আছে 45 ডিগ্রি। তাহলে প্রতিসরণ, তাহলে আলোকরশ্মির বিচ্যুতি বা চ্যুতি কোণ কত। তাহলে এখানে মিউ এর মানটা বলা আছে √2, আয়ের মানটা বলা আছে 45 ডিগ্রি। আমরা জানি মিউ সমান সাইন আই বাই সাইন আর। তাহলে সাইন আই, তাহলে সাইন কত, সাইন 45 ডিগ্রি, সাইন আর। আর এখানে দেখো মিউ এর মান √2 বলা আছে, তাহলে মিউ এর মানটা √2 বসানো হলো। তাহলে আমরা বলবো সাইন 45 ডিগ্রি বাই সাইন আর। তাহলে এখান থেকে আমরা সাইন আর এর মানটা পেয়ে যাব, সাইন আর। দেখো সাইন 45 মানে 1/√2, আর এখানে √2 আছে, তাহলে 1/√2। তাহলে সাইন আর আমরা পাবো, সাইন আর পাবো তাহলে 1/2। তাহলে এটাকে 1/2 মানে সাইন কত, সাইন 30 ডিগ্রি। তাহলে আর এর মানটা আমরা পেয়ে যাব 30 ডিগ্রি। তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে দেখে নাও, তাহলে বিচ্যুতি বা চ্যুতি কোণ আমরা বলা আছে রশ্মির চ্যুতি কোণ। তাহলে রশ্মির চ্যুতি কত হবে, আই মাইনাস আর। কারণ দেখো আইটা বড় আছে, তাহলে আইটা বড় আছে আরের থেকে, তাহলে আই মাইনাস আর হবে। আরেকটা সবচেয়ে বড় কথা হলো যে আলোটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, তাই লঘু মাধ্যম থেকে যখন আসবে তখন আপাতন কোণ বড় হবে। তাহলে দেখে নাও 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা বিয়োগ করলে আমরা বলবো 15 ডিগ্রি। এরপর দেখে নাও, অথবা একটা প্রশ্ন আছে, একটি খালি বালতিকে জলপূর্ণ করায় জলপূর্ণ বালতির গভীরতা 4 সেন্টিমিটার কমে গেল, বালতির প্রকৃত গভীরতা কত হবে।
এটা আমরা দেখে নাও 1 নম্বর স্কুলে, দেখে নাও 1 নম্বর স্কুলে আমরা কিন্তু পুরো সলভ করেছি। 1 নম্বর স্কুলে দেখে নাও গ্রুপ ডি এর 1 নম্বর স্কুল গ্রুপ ডি এর দেখো 4-এর 3-এর অথবাটা আমরা করেছি। তাহলে এটা আমরা 1 নম্বর স্কুলটা ভালো করে দেখে নেব। তাহলে এটা 1 নম্বর ফার্স্ট স্কুলটা আমরা ভালো করে দেখে নেব। এরপর চলে এসো 4.4 ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমান পরমাণুর আকার করতে বলছে, সেটা হলো OCFLI, যে বড় থেকে ছোট। ক্রমহ্রাসমান মানে আমরা বলবো বড় থেকে ছোট। তাহলে দেখে নাও বড় থেকে ছোট কি করে, তাহলে প্রথমে আমরা বলবো এলআই। দেখে নাও এখান থেকে দেখো বলতে পারবো LI BBCNOF, এবং সাজিয়ে বলতে পারবো। সবচেয়ে আগে এলআই হবে, তারপরে আমরা কি বলবো, তাহলে প্রথমে আমরা বলবো এলআই হবে, তারপরে কি হবে, তারপরে হবে এলআই হবে, তারপরে সি হবে, এলআই হবে, প্রথমে এলআই হবে, তারপরে সি হবে, তারপরে ও হবে, তারপরে এফ হবে। তারপরে বিজারণ ধর্ম দেখো বলা আছে MGALCLPS। ঊর্ধ্বক্রমে মানে আমরা বলবো ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। তাহলে এটা দেখো এখানে বলা আছে 3 নম্বর পর্যায়ে বলা আছে। 3 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায় নিয়ম বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে। বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে, তাহলে ছোট থেকে বড়। তাহলে সবচেয়ে কম তার কি হবে, সবচেয়ে কম আমরা বলবো, সবচেয়ে ছোট এর মধ্যে বলবো সিএল। তাহলে সবচেয়ে ছোট হবে সিএল, তারপরে আমরা বলবো এস বলবো, সবচেয়ে ছোট সিএল, তারপরে এস, তারপরে প্রথম সবচেয়ে ছোট সিএল, তারপরে এস, তারপরে আমরা বলবো পি বলবো, তারপরে পি, তারপরে এল, তারপরে এমজি। দেখে নাও তাহলে সিএল এস পি এল এমজি। এরপর দেখে নাও পর্যায় সারণীর বাম থেকে ডান দিয়ে গেলে পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয়। পর্যায় সারণীর বাম থেকে ডান দিয়ে গেলে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয়, এই পরিবর্তনের কারণ লিখতে বলছে। দেখে নাও বাম থেকে, দেখে নাও বাম থেকে ডানে বলতে পর্যায় বরাবর। পর্যায় যখন বাম থেকে ডানে যাওয়া যাবে তাহলে পরমাণু ক্রমাঙ্ক বাড়লে তাহলে ইলেকট্রন কক্ষের সংখ্যা একই থাকবে, ফলে পরমাণুর বহিস্থ কক্ষের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যাবে। তাহলে সেজন্য পরমাণু ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পাবে। তাহলে আমরা এটা পুরোটা বলে দেবো। তাহলে বাম থেকে ডানে গেলে তাহলে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কমে যাবে, আকর্ষণ কমে যাওয়া মানে ব্যাসার্ধ ক্রমশ কমে যাবে। এটা 101 পেজ আমরা পেয়ে যাব। তাহলে আজকে আমরা দেখো 5 নম্বর স্কুলটা, যেটা মাধ্যমিক 2026-এর জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। খুব ভালো করে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।